আজকে থেকে আমাদের ভয়েস অফ মাইনরিটিসে আমরা প্রতিদিনের সংখ্যালঘু নির্যাতনের যে বিভিন্ন তথ্য যেগুলো আমরা আপনাদের সামনে প্রচার করি, সেই রিপোর্টগুলো নিয়ে আমরা সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করব। আজকে 15ই নভেম্বর 2025। আজকের এই দিনে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কয়েকটা তথ্য এসেছে। আমরা আজকে এবং গতকাল অর্থাৎ 14ই নভেম্বর 2025 তারিখের কয়েকটি ঘটনা আপনাদেরকে জানাবো। তার মধ্যে একটা হচ্ছে যে আজকে মাদারীপুর জেলায় সুজন নামে হিন্দু ধর্মাবলম্বী এক বিকাশের কি বলে যে এজেন্ট ব্যবসায়ী দোকান ছিল, তার দোকান থেকে 4,10,000 টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা, তা আবার প্রকাশ্য দিবালোকে। আমি আবারও বলতেছি যে সুজন নামে এক হিন্দু ধর্মাবলম্বী ব্যবসায়ী ছিল, যিনি বিকাশের এজেন্ট হিসেবে কাজ করতেন, তার দোকান ছিল, সেই দোকান থেকে 4,10,000 টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা, তাও আবার প্রকাশ্য দিবালোকে। আরেকটি নিউজ যদি বলি, এটা হচ্ছে টুঙ্গিপাড়ার বাড়ির উঠোন থেকে, একেবারে বাড়ির গেট থেকে একজন বয়স্ক প্রবীণ বৃদ্ধা হিন্দু নারীর গলার চেন ছিঁড়ে টেনে ছিনতাই করে নিয়ে গেছে দুজন সন্ত্রাসী। এবং তাদের যে ভিডিও ফুটেজ, তারা যে ছিনতাই করছে সেই ভিডিও ফুটেজ আপনারা আমাদের যদি ভয়েস অফ মাইনরিটি পেজে দেখেন আপনারা পেয়ে যাবেন। আরেকটা ঘটনা হচ্ছে ধর্ম অবমাননা। আমরা জানি ফেসবুকে কমেন্ট করলে ধর্ম অবমাননা হয়, কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, প্রতিমা এগুলো ভাঙচুর করলে হয়তো ধর্মীয় অবমাননা হয় না, বা সেগুলো বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের আইন অনুযায়ী ধর্মীয় অবমাননার মধ্যে পড়ে না। যদি পড়ে থাকতো তাহলে তাহলে অবশ্যই এই যে একটা ট্রেন্ড, মন্দির ভাঙা, প্রতিমা ভাঙা, মূর্তি ভাঙা, এগুলো অবশ্যই বন্ধ হতো। এগুলো কিন্তু হয় না। আজকেও পঞ্চগড় জেলার বদা উপজেলার বড়শশী ইউনিয়নের 1 নং ওয়ার্ডে কাটালি কুমার পাড়া একটা জায়গা আছে, সেখানে দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনাদের কি মনে হয় এটা কি ধর্মীয় অবমাননা না? এই প্রতিমা যেভাবে ভাঙচুর করেছে তার ছবি আপনারা আমাদের ভয়েস অফ মাইনরিটিসে দেখবেন। বিভিন্ন সময় আমরা দেখেছি যে পাগল ভাঙে, আবার প্রশাসন বলে যে বাতাসে ভেঙে গেছে, বৃষ্টির পানিতে ভেঙে গেছে। তো এই ছবিটা দেখে অন্তত এটা স্পষ্ট যে না, এখানে এরকম কোনো প্রাকৃতিক কারণে হওয়ার সম্ভাবনা না, এটা অবশ্যই এই ধর্মান্ধ সন্ত্রাসীরা ইচ্ছাকৃতভাবে পাগলের বেশে এসে ভেঙে দিয়ে গেছে। আরেকটা ঘটনা ঠাকুরগাঁয়ের সুদীপ্ত রায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটা ছেলে, তাকে যে অপহরণ করে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ, যার নাম মোহাম্মদ জুনায়েদ দেওয়ান। এবং সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই জুনায়েদ দেওয়ান ছিলেন সুদীপ্ত রায়ের একান্ত ঘনিষ্ঠ বন্ধু। আমি আবারও বলতেছি, যেই জুনায়েদ দেওয়ানকে সুদীপ্ত রায়ের হত্যার ব্যাপারে বা অপহরণের ব্যাপারে গ্রেপ্তার করেছে, সেই জুনায়েদ দেওয়ান যিনি মূল হোতা ছিলেন, তিনি ছিলেন সুদীপ্ত রায়ের খুবই ক্লোজ বন্ধু। আপনি কাকে বিশ্বাস করবেন না, কিন্তু বন্ধু এটা তো একটা পবিত্র সম্পর্ক, সেই জায়গাটাতে তো থাকা উচিত। তো এই যে বন্ধু, এই বন্ধু শব্দটাকে বিশ্বাসঘাতকে পরিণত করতেছে এই জুনায়েদ দেওয়ানের মতো কিছু মানুষ। আমি যদি আমার জায়গা থেকে উদাহরণ দিই, আমার অনেক ভালো ভালো বন্ধু রয়েছে যারা মুসলিম ধর্মাবলম্বী। আমার হিন্দু বন্ধু যতগুলো রয়েছে তার থেকেও আমার বেশি বন্ধু রয়েছে মুসলিম ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী। এবং যারা আমাকে এত পরিমাণ ভালোবাসে, আমাকে এত পরিমাণ তারা আমাকে কি বলেছে, তারা আমার ব্যাপারে এত পরিমাণ গুরুত্ব দেয় যে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার যে মুসলিম বন্ধুগুলো রয়েছে আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ, তারা সার্বক্ষণিকভাবে আমার খবর নেয়। বন্ধু হওয়া দরকার এরকম, কিন্তু এই জুনায়েদ দেওয়ানের মতো বিশ্বাসঘাতক, পৈশাচিক, হিংস্র, জানোয়ার টাইপের এই যে বন্ধু নামে যারা আছে, এদের থেকে আমাদের তরুণ প্রজন্মকে সবসময় সাবধান থাকতে হবে। কুমিল্লার জগন্নাথ মন্দিরের ঘটনাটা আপনারা জানেন, 120 বিঘা জমি, সেটা কমতে কমতে দখল করতে করতে আজকে 10 বিঘাতে এসে পড়েছে, এবং প্রশাসন 6% জমি উদ্ধার করেছে, অর্থাৎ 110 বিঘা থেকে মাত্র 6% জমি উদ্ধার করেছে। গতকালকের একটা ঘটনা, রাজৌরের পাখুল্লা গ্রামে নরেশবালা ও তার পরিবারকে মারধর ও ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ যেহেতু উঠেছে সেটা সত্য, এবং সেটার ভিডিও ফুটেজ, সেটার ছবি আমাদের টাইমলাইনে গেলে আপনারা পাবেন।
অর্থাৎ প্রকাশ্য দিবালোকে একটি হিন্দু পরিবারকে মারধর করা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং তাদের উপর মানে তাদের ঘর ব্যবসা প্রতিষ্ঠানে ভয়ঙ্করভাবে লুটপাট করেছে। কারা করেছে এটা তো আসলে বলার প্রসঙ্গই নেই। শুধু দেখার অপেক্ষা যে বাংলাদেশের প্রশাসন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, বা আদৌ তারা নিবে কিনা, বা আদৌ তারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে কিনা, সেটাই হচ্ছে দেখার ব্যাপার। গতকালকের সবচেয়ে আলোচিত একটা ঘটনা, যে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হয়েছে আকাশ ঘোষ। তার বাসা হচ্ছে কোথায়? চট্টগ্রামে। আমি বলি, টাকা লেনদেন বিপদে পড়লে আমরা সবাই করি। আমি আমার বন্ধুর কাছ থেকে টাকা নেই, বা আপনারা আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নেন। তো আপনি যখন কারোর কাছ থেকে টাকা নেবেন বা আপনি যখন কাউকে টাকা দেবেন, আপনি অবশ্যই টাকা চাইবেন। তো আপনার পাওনা টাকা আপনি চাইবেন, এটা খুবই সিম্পল একটা ইস্যু। আপনার কাছে টাকা নেই, আপনি তার সাথে আলোচনা করতে পারেন, আপনি বলতে পারেন যে আমার সময় লাগবে। কিন্তু এরকম একটা সিলি ইস্যু, এরকম একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে যখন একটা মানুষকে খুন করে ফেলা হয়, মানুষকে যখন হত্যা করা হয়, তখন একটা বিষয় স্পষ্ট যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে, বা দেশের সন্ত্রাসীরা, এই হিংস্র জানোয়ারেরা কতটা ভয়ঙ্কর বা কতটা ক্ষমতাবান হয়েছে যে এরকম ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে তারা মানুষকে হত্যা পর্যন্ত করতে পারে। চট্টগ্রামের আকাশ ঘোষকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি এটা গতকালকে এই ভিডিও ফুটেজটা আমাদের ফেসবুকে দিয়েছিলাম। আর সামো আমি জানি না ফেসবুকের আসলে কি ক্রাইটেরিয়া, তারা কি বুঝে না বুঝে আমার এটা মাথায় আসে না। তারা বলতেছে এটা হচ্ছে কি, মানে তারা একটা ইস্যু দাঁড় করে আমার ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে। সো বাট এটা তো সত্য যে এই আকাশ ঘোষকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তাও আবার ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে। যখন এরকম ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে মানুষকে হত্যা করা হয়, তখন আপনাদের বোঝা উচিত দেশের আইন শৃঙ্খলা অবস্থার কতটা অবনতি হয়েছে। যাই হোক, গত দুদিনের আরও অসংখ্য ঘটনা ঘটেছে। আমি সংক্ষেপে কয়েকটা আলোচিত ঘটনা আপনাদের সামনে বললাম। এখন আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে জানাবেন। এবং বাংলাদেশি সংখ্যালঘুদের আমি আবারও বলবো যে দেখুন, যদি প্রতিবাদ করতে না পারেন, অন্যায়ের বিরুদ্ধে যদি আপনারা আপনাদের ভয়েস, আপনাদের আওয়াজ যদি তুলতে না পারেন, তাহলে ভাই কোনো লাভ নেই। আপনি ঘরে বসে, হ্যাঁ, আপনার ঘরে এসে আপনাকে কেউ আপনার অধিকার, আপনার নিরাপত্তা বুঝিয়ে দিয়ে যাবে, এরকম কোনো রাজনৈতিক দল, এরকম কোনো সরকার, এরকম কোনো প্রশাসন বাংলাদেশের ইতিহাসে এখনো হয় নাই। অদূর ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। সম্ভাবনা 0%। শুধু 0 না, যদি বলি -100% সম্ভাবনা রয়েছে। সো আপনার অধিকার, আপনার নিরাপত্তা আপনাকেই আদায় করে নিতে হবে। আপনি যদি করতে পারেন, ওকে ফাইন। যদি করতে না পারেন, তাহলে কিছু করার নেই। 29 ভাগ থেকে 7 ভাগ হয়েছেন, এবং আগামী 2050 সালের মধ্যে হয়তো এই 7 ভাগ থেকে 1% বা 0% বা -2%, -5% হয়ে যাবে। আরও কি হবেন আমি জানি না। আজকে আপনার পাশের এলাকায় এই ঘটনাগুলো ঘটতেছে, কালকে হয়তো আপনার সাথে ঘটবে। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এরকম নির্বোধ, মানে কি বলেছে, এভাবে নির্বোধ বা এই যে অবস্থাতে বাংলাদেশ সংখ্যালঘু এখন আছে, এভাবে থাকার কোনো মানেই আসে না। প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন, ধর্মকে ব্যবহার করে নয়, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, কোনো ধর্মের বিরুদ্ধে নয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোরভাবে প্রতিহত করুন, মানে কঠোরভাবে প্রতিবাদ গড়ে তুলুন। এটা আপনার, আমাদের সকলের দায়িত্ব। অন্ততপক্ষে যারা আমরা বাংলাদেশকে নিয়ে এখনো স্বপ্ন দেখি, তাদের এই কাজটা করা খুবই দরকার। সবাইকে ধন্যবাদ।